দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি গল্পকার ও ঔপন্যাসিক মাসুদ আহমদের কাছে। আবারও ফিরে এলাম। একদম শুরুতেই যে বিষয়টি বলতে চাই বা জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। তাকে আমরা সবাই চিনি, সবাই ভালোবাসি, কিন্তু তারপরেও আপনি খুব নিবিড়ভাবে চেষ্টা করেছেন তার ব্যক্তি জীবনকে কিংবা একজন সাহিত্যিক হিসেবে তার জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আরেকটু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কিংবা অনুধাবন করার, উপলব্ধি করার। সেই জায়গা থেকে আপনি আজ তার জীবনের কোন দিকটিতে আলোকপাত করতে চাইবেন? জীবনানন্দ দাশ অনেক বড় কবি, অনেক গভীর চেতনার কবি। মানে জন্মদিন উপলক্ষে বা মৃত্যু দিবস উপলক্ষেই যে তাকে স্মরণ করা সেইটা নয়। আমার কাছে মনে হয় যে জীবনানন্দ দাশ মারা গেছেন ৭০ বছর পেরিয়ে গেছে, এখনও তিনি এতটা প্রাসঙ্গিক এবং সমসাময়িক যে উপলক্ষ ছাড়াও তাকে আমরা পাঠ করতে পারি। এবং আমি বা আমরা যারা চাকরি করি, চাকরি নিয়ে সুখকর অভিজ্ঞতা যেরকম আছে, দুঃখের অভিজ্ঞতায় মানুষের বেশি। তো তিনি এত আগে লিখে গেছেন তার কবিতায়। সৃষ্টির তীরে বলে একটা কবিতা আছে, সেখানে তিনি লিখছেন যে মানুষের হাতে মানুষ তবু হতেছে নাজেহাল, পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকরি। বা আরেকটা কবিতাতে তিনি বলছেন যে অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা। তো এই কথাগুলো যখন পড়ি তখন মনে হয় যে জীবনানন্দ দাশ গতকাল এই কবিতা লিখেছেন, আজ পত্রিকায় বেরিয়েছে, সেখান থেকে আমরা পড়ছি। তো তিনি কতটা প্রাসঙ্গিক, কতটা সমসাময়িক এবং আমাদের আত্মার কথা, হৃদয়ের গভীর প্রদেশে যেসব কথা বুদবুদ করে সেই সব কথা তিনি কবিতার মধ্য দিয়ে প্রকাশ করেছেন। তো তিনি এমন একজন কবি, যখন বেঁচে ছিলেন দারুণভাবে ব্যর্থ ছিলেন। ইংরেজির ছাত্র, কলকাতার প্রেসিডেন্সি কলেজের। তার সমসাময়িক যারা ছিলেন তারাও যে তার থেকে সুদর্শন বা অনেক মেধাবী তা নয়, কিন্তু সফলতার দিক থেকে সবাই এগিয়ে গেছেন। কিন্তু জীবনানন্দ দাশ এমন একজন কবি যে বাস্তবিক জীবনে সফলতা অর্জন করতে পারেননি, কিন্তু কবিতার মধ্য দিয়ে এমন একটা সাফল্যের চূড়া তিনি স্পর্শ করেছেন, এখনও আমরা তাকে সে কারণে স্মরণ করি। একদমই তাই। এবং আপনি যেই প্রাসঙ্গিকতার কথা বলছিলেন সেটি ধরেই বলতে হয় যে আমরা সবসময় বলে থাকি বিংশ শতাব্দীর অন্যতম আধুনিক কবি তিনি। তো সেই আধুনিকতার ছোঁয়া তার সেই সময়টায় আসলে কতটা মানুষকে ছুঁয়ে গিয়েছিল, তার কারণ আমরা শুনি যে তিনি তার জীবদ্দশায় এই যে জনপ্রিয় না হওয়ার যে বিষয়টা বা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার যে বিষয়টা, সেটি নিয়ে সবসময় ব্যথিত ছিলেন। সমকালে তিনি মানে দুর্বোধ্য হিসেবে চিহ্নিত ছিলেন এবং অল্প কিছু মানুষের কাছে তিনি সমাদৃত হয়েছেন। সেটা হতে পারে যে এটা যে কোনো শিল্পীর ক্ষেত্রেই হতে পারে, কবি, সাহিত্যিক বা গানের মানুষ বা যিনি চিত্রকর্ম আঁকছেন, সমকালে তিনি অতটা আদৃত হতে নাও পারেন। আর জীবনানন্দ হচ্ছে যে এখন যে কোনো মানুষ যে কোনো কাজ করছেন, যে তুমি কি কবি, তুমি কি শিল্পী, তো শিল্পীর সঙ্গে এক্সপোজার শব্দটা আছে। তো জীবনানন্দ দাশ হচ্ছে যে লেখাটাকে এতটা গভীরভাবে, এতটা সিরিয়াসলি নিয়েছিলেন, মানে প্রচারের আকাঙ্ক্ষা তার অত ছিল না, নীরবে নিভৃতেই করে গেছেন। এবং তার চরিত্র বৈশিষ্ট্য এত অদ্ভুত রকম ছিল যে মানুষ তাকে ভুল বুঝত। যেমন ধরুন, তিনি কবিতা পত্রিকায় পাঠিয়েছেন, পাঠানোর পরে যখন পাঠাচ্ছেন তখন কিন্তু ওইটা একটা চূড়ান্ত রূপ দিয়ে পাঠিয়েছেন। পাঠানোর পরে তার মনে হয়েছে যে না, এই কবিতাটা আমি এখন প্রকাশ করতে চাই না। ফলে তিনি ফেরত খামসহ চিঠি লিখছেন সম্পাদককে যে এই কবিতাটা আমি এখনই ছাপতে চাই না, ওখানে আমার আরও কিছু সংশোধন করার আছে। তারপরে ধরুন যে জীবনানন্দ দাশ জীবিত থাকতে তার মাত্র 266টা কবিতা বেরিয়েছিল বা আর একটু কম বেশি। তো যখনই কোনো সম্পাদক বা বন্ধু বা পত্রিকার কেউ তার কাছে লেখা চাইছেন, তিনি বলছেন যে এখন কোনো লেখা নেই হাতে, লিখতে পেরে উঠলে তবে পাঠাবো। কিন্তু মারা যাওয়ার পরে আমরা দেখছি যেখানে মাত্র 266টা কবিতা তিনি প্রকাশ করে গেছেন, মারা যাওয়ার পরে আমরা আবিষ্কার করছি যে 3000-এর বেশি তার কবিতা তিনি লিখে গেছেন, যেগুলো এখন বই আকারে বেরিয়েছে। তো ফলে আরও পারফেকশনিস্ট এবং আরও উন্নততর করা, মানে লেখার জন্য তার যে নিবেদন, অনুভূতির এমন একটা স্তরে পৌঁছে কবিতার চর্চা করা এত গভীরভাবে, আমার মনে হয় যে তার সমসাময়িক আর কোনো কবি এইরকমভাবে নিজেকে এত নিবিড়ভাবে, এত গভীরভাবে
ঢেলে দেননি। সে কারণেই আমরা এত বছর পরেও তাকে এত গুরুত্ব দিয়ে, এত মমতা দিয়ে, এত আগ্রহ নিয়ে পাঠ করছি। যত্ন বিষয়টা আসলে শিল্পের সাথে না থাকলে সেই শিল্পটি কিন্তু সঠিকভাবে প্রস্ফুটিত হয় না আসলে। সেই জায়গা থেকে যদি বলি, জীবনানন্দ দাশের সাহিত্য জীবন কিংবা ব্যক্তি জীবনকে আপনি যেভাবে স্টাডি করেছেন, প্রায় 4-5 বছর ধরে আপনি পড়াশোনা করেছেন তাকে নিয়ে, এবং তারপর আমরা দেখতে পাচ্ছি কাঞ্চন ফুলের কবি এই বইটি আপনি, এই উপন্যাসটি আপনি লিখেছেন, তার জীবনী ভিত্তিক এই উপন্যাসটি। তো সেই জায়গা থেকে আসলে আপনার কি মনে হয়েছে যে তার জীবদ্দশায় তিনি কোন জিনিসগুলো হয়তো আরেকটু অন্যভাবে করলে আরেকটু অন্য কিছু হতে পারত? আমি যখন তাকে নিয়ে উপন্যাস, জীবনানন্দ দাশের জীবনী উপন্যাস লিখব বলে ভাবি, তার আগে তার কবিতা পড়েছি, কিন্তু কখনো মনে হয়নি যে আলাদা কিছু তার জীবনে আছে। কিন্তু একটা লেখা পড়ে আমি এতটা আলোড়িত হয়েছিলাম, আমাকে এত নাড়া দিয়েছিল। তারই বন্ধু ছিলেন সুবোধ রায় বলে এক ভদ্রলোক, যিনি জীবনানন্দ দাশের সান্ধ্য ভ্রমণের সঙ্গী ছিলেন। সেই সুবোধ রায় একসময় কবিতা লিখতেন, পরে কবিতা লেখা ছেড়ে দিয়েছিলেন। তো কিছু মানুষ থাকে যে অল্প কিছু মানুষের কাছে নিজেকে মেলে ধরেন, তো সুবোধ রায়ের সঙ্গে তিনি সবচেয়ে সহজ হতেন এবং অনেক গোপন কথাও তাকে বলতেন। তো উপন্যাস তো লিখতে হয় এমনভাবে যে বাস্তবে আমি দেখতে পাচ্ছি। তো জীবনানন্দ দাশের পুরো জীবনটা মানে নিবিড়ভাবে পড়াশোনা করে ঢাকা, কলকাতা, বরিশাল মিলে আমি তাকে অনুসন্ধান করে বের করেছি, তারপরে এই উপন্যাসটা লিখেছি। তা আমার মনে হয়েছে যে সাহিত্যের বাইরে, কবিতার বাইরে জীবনানন্দ আসলে বাস্তবের মানুষ ছিলেন না। হ্যাঁ, এবং লেখার প্রতি, কবিতার প্রতি তার এতটা নিবেদন ছিল, লেখার ক্ষতি হবে, তার সংসার চলছে না, তার একটা চাকরি দরকার, লেখার ক্ষতি হবে বলে তিনি বাংলার বাইরে যেতে চাননি। বাংলা বলতে তখন তো কলকাতা, পূর্ববঙ্গ একটাই বাংলা ছিল। তাকে হচ্ছে যে দূরে কোথাও চাকরি ঠিক করে দেওয়া হয়েছে, দিল্লিতে বা এরকম কোথাও। তো তিনি বাংলার বাইরে যেতে চাচ্ছেন না। আবার হচ্ছে যে কুমিল্লা কর্পোরেশনের একটা ব্যাংক ছিল তখন, তার এক বন্ধু, আত্মার বন্ধু ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। তিনি বললেন যে তুমি কি ব্যাংকে চাকরি করতে চাও, এবং ব্যাংকের পরিবেশ ঘুরিয়ে নিয়ে আসছেন, সব জায়গায় দেখিয়েছেন, এবং বললেন যে তুমি চাইলে ব্যাংকে চাকরি করতে পারবে। তিনি ভাবলেন যে এই ধরনের পরিবেশে, এরকম প্রতিষ্ঠানে কাজ করলে আমার লেখার ক্ষতি হবে। ফলে তার যে ব্যর্থতা, আপনি যেটা বলতে চাইছেন যে কোন কোন জায়গাগুলোতে জোর দিলে সফল হতেন, তিনি হয়তো ওইভাবে সফল হতে আসলে চানওনি। যে কারণে তার একই সময়ের বন্ধু বুদ্ধদেব বসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, দেখতে সুদর্শন নন এবং অনেক খাটো, একই এলাকায় থাকতেন, রাসবিহারী এভিনিউ এলাকায়। আমি ওখানে বারবার গিয়েছি। তো বুদ্ধদেব বসু, তিনিও ইংরেজির ছাত্র, জীবনানন্দ ইংরেজির ছাত্র। বুদ্ধদেব বসু দেশে বিদেশে নানা জায়গায় নানা রকম ব্যাপকভাবে জনপ্রিয়, সমাদৃত জনপ্রিয়তা পেয়েছেন। আবার হচ্ছে যে খুবই প্রভাবশালী ছিলেন। লেখা দিয়ে তিনি কত টাকা নেবেন এটা তিনি নির্ধারণ করতেন। কিন্তু জীবনানন্দ হচ্ছে যে তার চরিত্রগত এমন একটা বৈশিষ্ট্য ছিল যে মনে হতো যে নিজের থেকে বেরোতে পারতেন না, এবং কবিতা করে সারা জীবন তিনি মাথা ঠুকেছেন আর এত লিখেছেন। তার হচ্ছে যে 120টার 120টার মতো গল্প আছে, 18 থেকে 20টা উপন্যাস আছে, আর কবিতা তো এই যে 3000। কিন্তু সব কিছু তো প্রকাশই করেননি। আবার হচ্ছে যে জীবদ্দশায় তার যে এখন এত জনপ্রিয়তা হয়েছে, এত মানুষ তার কবিতা পড়ছেন, তার মানে 10 ভাগও তিনি দেখে যেতে পারেননি। এমনকি আমি নতুন একটা বিষয় নিয়ে গবেষণা করছি বা পড়াশোনা করছি, তো দেখলাম যে তার একটা মেয়ে ছিল মানে একটাই মেয়ে, তার নাম হচ্ছে মঞ্জুশ্রী দাস। সেই মঞ্জুশ্রী দাস যখন তার বুদ্ধি হয়েছে তখন থেকে একদম মৃত্যু পর্যন্ত ভেবেছেন যে আমার বাবা এত বড় কবি, কিন্তু সেইভাবে তার প্রচার হলো না, তাকে নিয়ে কোনো কাজ হলো না। এবং একসময় তিনি নিজেই বাবাকে নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে পিএইচডি করেছেন। সেটা শেষ পর্যন্ত চূড়ান্ত রূপে শেষ হয়নি, কিন্তু পিএইচডির কাজ করেছেন, সেখানে তত্ত্বাবধায়ক ছিলেন। তো তিনিও মারা গেছেন 1994 সালে। তো জীবনানন্দ দাশের তখনও ওই অর্থে উত্থান হয়নি, এত মানুষের কাছে তিনি পৌঁছননি। 1998 সালে, 99 সালে যখন জীবনানন্দ দাশের 100 বছর পূর্ণ হলো, তখন হচ্ছে যে
মানে তুতেন খামেনের গুপ্তধন ছিল যে ট্রাঙ্কের কথা বলা হয়, জীবনানন্দ দাশকে নিয়ে বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে এত উদযাপন শুরু হলো এবং তাকে নিয়ে এত পত্রিকার বিশেষ সংখ্যা, এত আয়োজন শুরু হলো, যেটা বাংলা ভাষাতে আর কোনো কবির ক্ষেত্রে মনে হয় এরকম হয়নি। এবারে একটু আমরা ভিন্ন প্রসঙ্গে আসি। জীবনানন্দ দাশকে নিয়ে আসলে অনেক কথা এবং বিশেষ করে অনেক অজানা দিক সম্পর্কে আমরা জানছিলাম, এটা হয়তো আমাদের অনেকেরই জানা ছিল না। আপনার লেখালেখি বা আপনার এই পর্যন্ত প্রায় ৬-৭টি বই প্রকাশিত হয়েছে এবং আমরা জানি যে খুব আসন্ন আমাদের এই বই মেলা। তো এই বই মেলার জন্য আসলে আপনি কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন বা বই আসতে চলেছে কি না আপনার? আমি মূলত গল্প উপন্যাস লিখি এবং গল্প উপন্যাস তখনই লিখি যখন বাস্তবের কোনো ঘটনা, সম্পর্কের আলো অন্ধকার বা কোনো একটা বিশেষ সূত্র আমাকে আলোড়িত করে। তো সে কারণে আমার লেখা একটু কম, একটু অন্যরকম। তো এইবার বইমেলায় আমি সদ্য বেরিয়েছে আমার একটা উপন্যাস, যেটা হচ্ছে যে অদ্বৈত মল্লবর্মণের জীবন এবং সময় নিয়ে, প্রথমা প্রকাশন থেকে বেরিয়েছিল। এই বইটা মানুষ পছন্দ করেছেন, জুলাই মাসে দ্বিতীয় মুদ্রণ বেরিয়েছে। তো জীবনানন্দ দাশকে নিয়ে অনেক দিন ধরে কাজ করেছি, ওখান থেকে আমি বেরিয়েও গেছি, কিন্তু একটা ছোট উপন্যাস আমি লিখছি এই সময়, এটা বইমেলায় বেরোবে, লাবণ্য দাশের জীবন নিয়ে। কারণ কবির স্ত্রী হিসেবে তার জীবনটা একদমই আলাদা করে আড়ালে পড়েছিল, কিন্তু আমার মনে হয় যে অনেক গল্প আছে, অনেক ভুল বোঝাবুঝি আছে লাবণ্য দাশকে নিয়ে, এবং তার জীবনটা কেমন ছিল সেইটার পরে আমি আলো ফেলতে চেয়েছি। লাবণ্যর মুখ বলে এই উপন্যাসটা বেরোবে আর কি। অনেক অনেক শুভকামনা থাকবে আপনার এই বইটির জন্য এবং পরবর্তী আরও যা যা বিষয় নিয়ে আপনি বিভিন্ন এরকমই গবেষণা করছেন বা লেখালেখির পরিকল্পনা করছেন, সেই সব কিছুর জন্যই আমরা একেবারেই দেখতে দেখতে আমাদের আজকের আড্ডার শেষে চলে এসেছি। যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে ছোট করে কিছু বলতে চান। এখন তো মানুষ আসলে বই পড়ছেন না, বই কম পড়ছেন, অ্যান্ড্রয়েড ফোন থাকলে আসলে কিছুই লাগে না। কিন্তু আমার মনে হয় যে মনের বিকাশ চাইলে এবং মানসিক শান্তির জন্য বা কল্পনা শক্তি বাড়ানোর জন্য, নিজের ভিতর নিজের একটা জগৎ তৈরি করার জন্য বইয়ের কাছে মানুষকে ফিরতে হবে। ভালো গান যেরকম শুনতে হবে, ভালো সিনেমা দেখতে হবে, বইও পড়তে হবে, এটা আমার সবসময় মনে হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য। আপনাকে শুভেচ্ছা জানাই, বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত, পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ফার্সি কবি ওমর খৈয়ামের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, এই মুহূর্তের জন্য খুশি হও, এই ক্ষণটাই তোমার জীবন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।